মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিন্টকে আটকের পর দেশটিতে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। পাশাপাশি দেশটির বড় শহরগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী। এখন প্রশ্ন উঠেছে, ঠিক এই সময়টাতে কেন এই ঘটনা ঘটল? এরপরই বা কি ঘটবে? এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের লাভ নাকি ক্ষতি হল? মিয়ানমারের সামরিক বাহিনীর অভ্যুত্থান ও ক্ষমতা দখলের পর বিশ্লেষকরা এমন সব প্রশ্নের জবাব খুঁজছেন, তা বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিসিবি। তার এই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। 1 ফেব্রুয়ারি অং সান সুচির রাজনৈতিক দল এনএলডি নির্বাচনী বিজয়ের পর ক্ষমতায় তাদের দ্বিতীয় ম্যাচ শুরুর কথা ছিল। মিয়ানমারের সামরিক বাহিনী যদিও গত 10 বছর ধরেই বেসামরিক সরকারের হাতে ক্রমে ক্রমে ক্ষমতা ছেড়ে দিচ্ছিল, কিন্তু পর্দার আড়ালে তারা দেশটির ওপর কড়া নিয়ন্ত্রণ ঠিকই বজায় রেখেছিল। দেশটির সংবিধানেও এই নিশ্চয়তা বিধান করা হয়েছে। পার্লামেন্টের 1/4 আসন এবং সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রণালয়গুলো এখনও সামরিক বাহিনীর হাতে। ঠিক এখনই অভ্যুত্থান কেন হলো, এর ব্যাখ্যা দেওয়া কঠিন নয়। বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা জোনাথন হেড বলেছেন, ঘটনার দিনের নির্বাচনের পর পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল এবং তাদের নির্বাচনের ফল পূর্ণতা পেত, যা এখন আর হবে না। নভেম্বরে ওই নির্বাচনে এনএলডি 80%-এরও বেশি ভোট পায়। রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগ থাকার পরও এই দলটি এখনও মিয়ানমারে বিপুলভাবে জনপ্রিয়, কিন্তু ভোটের পরপরই জালিয়াতের অভিযোগ তোলে সামরিক বাহিনী। 1 বছরের জরুরি অবস্থা জারিকে যৌক্তিকতা দেওয়ার জন্য নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের স্বাক্ষরিত বিবৃতিতে এই অভিযোগটি পুনর্ব্যক্ত হয়েছে। এতে বলা হয়, 8 নভেম্বরের নির্বাচনে ভোটার তালিকায় যে গুরুতর অনিয়ম ছিল তার সমাধান করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। যদিও এই অভিযোগের পক্ষে প্রমাণ দেওয়া হয়েছে সামান্যই। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেছেন, অং সান সুচি স্পষ্টতই নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন। নির্বাচনে জালিয়াতির অভিযোগগুলো অনেকটা ট্রাম্প সুলভ। এসব অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ ছিল না। রবার্টসন বলছেন, এই ক্ষমতা দখলের ব্যাখ্যা দেওয়া কঠিন। নভেম্বরের নির্বাচনে সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ভোটের খুব সামান্য অংশ পেয়েছে, কিন্তু তারপরও সামরিক বাহিনী এখনও মিয়ানমারের সরকারের ওপর ব্যাপক প্রভাব রাখতে সক্ষম। কারণ 2008 সালে সামরিক শাসনের যে সময় বিতর্কিত সংবিধানটি তৈরি হয়েছিল, তাতে সামরিক বাহিনীকে পার্লামেন্টের 1/4 আসন দেওয়া হয়। অন্যদিকে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় নিয়ন্ত্রণও তুলে দেওয়া হয় সামরিক বাহিনীর হাতে। সেই সংবিধান যতদিন বহাল আছে ততদিন সামরিক বাহিনীর হাতেও নিয়ন্ত্রণের ক্ষমতা থেকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, নভেম্বরের নির্বাচনে বিপুল বিজয়ের ফলে এনএলডি কি সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা পেয়ে যেত? জোনাথন হেড বলছেন, তেমন সম্ভাবনা ছিল খুবই কম, কারণ সংবিধান বদলাতে হলে পার্লামেন্টের 75% সমর্থন দরকার। আর সামরিক বাহিনীর হাতে যদি 25% আসন থাকে তাহলে তো প্রায় অসম্ভব। তাহলে কেন অভ্যুত্থান হলো? সাবেক সাংবাদিক এবং প্রযুক্তিবিদ আই মিন থার্ন আভাস দিয়েছেন, এর পেছনে হয়তো আরেকটা কারণ থাকতে পারে। সেটি হলো, নির্বাচনের এই ফলাফল সেনাবাহিনীকে লজ্জায় ফেলে দিয়েছে। তিনি বলেছেন, তারা আশাই করেনি যে তারা এভাবে হারবে। যেসব লোকের পরিবারের সদস্যরা সামরিক বাহিনীতে আছে, এমনকি তারাও তাদের বিপক্ষে ভোট দিয়েছে। তবে এটা বলতে হবে যে এর চেয়ে অনেক বড় কিছু কারণ আছে। আই মিন থার্ন বলেছিলেন, আপনাকে বুঝতে হবে সামরিক বাহিনী মিয়ানমারের তাদের অবস্থানকে কিভাবে দেখে। আন্তর্জাতিক মিডিয়া অং সান সুচিকে দেশের মা হিসেবে দেখতে অভ্যস্ত, তবে সামরিক বাহিনী নিজেদের মনে করে তারা এদেশের পিতা। বিশেষ করে তারা বাইরের লোকদেরকে একটা বিপদ হিসেবে দেখে থাকে। ভাইরাস মহামারী এবং নভেম্বরের নির্বাচনে রোহিঙ্গাদের ভোট দিতে না দেওয়ায় আন্তর্জাতিক উদ্বেগ সামরিক বাহিনীর সাহস বাড়িয়ে দিয়েছে যে এখনই কিছু একটা করতে হবে, এমন আভাস দিচ্ছেন আই মিন থার্ন। কিন্তু তারপরও এই ঘটনা তাকে বিস্মিত করেছে। কতটা লাভবান হলো বাংলাদেশ? লাভ তো দূরের কথা, মিয়ানমারের সাধারণ নির্বাচনের পরে দেশটির সাথে প্রত্যাবাসন ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হবে বলে প্রত্যাশা করা হলেও সামরিক অভ্যুত্থানের কারণে প্রত্যাবাসন আলোচনার অগ্রগতি অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে আতঙ্কের মধ্যে আছেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আশা করেছেন যে দেশটির সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চলমান থাকবে। মিয়ানমারের এই পরিস্থিতির কারণে দেশটি থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা উদ্বেগ প্রকাশ করেছেন। রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা
দিল মোহাম্মদের প্রত্যাশা তার দেশে যেন গণতন্ত্র ফিরে আসে। তিনি বলেন, আমরা ডেমোক্রেটিক সরকার পছন্দ করি। যখন এনএলডি জিতল আমরা খুব খুশি ছিলাম। আশা ছিল আমরা দেশে তাড়াতাড়ি ফেরত যাইতে পারব, কিন্তু হঠাৎ করে সামরিক বাহিনী ইন্টারভেনশন করল। আমরা চাই আবার গণতান্ত্রিক সরকার ফিরে আসুক। দিল মোহাম্মদের মতো আরও লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের মুখে 2017 সালে আগস্টে বাংলাদেশে পালিয়ে আসে। এখন সেনাবাহিনী আবার ক্ষমতা দখল করায় তারা বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। দিল মোহাম্মদ বলেন, আমাদেরকে তো নির্যাতন করে বার করে দিল সামরিক বাহিনী। এখন এই সামরিক বাহিনী যদি আবার আসে তাহলে তো আমাদের জন্য বিপদ। রোহিঙ্গা প্রত্যাবাসনের গত 3 বছর ধরে দফায় দফায় বৈঠক হলেও করোনা ভাইরাস পরিস্থিতি, সাধারণ নির্বাচন সহ আরও নানা কারণ দেখিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত 2 বার প্রত্যাবাসনের তারিখ নির্ধারণ হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও তাদের নিজ দেশে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সবশেষ গত 19 জানুয়ারি বাংলাদেশ ও চীনের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিদেশীয় বৈঠকে বসে। সেখানে প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবগুলোর সব পক্ষই মোটামুটি সম্মত হয়েছিল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 2 দেশের মহাসচিব পর্যায়ের বৈঠকেও বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনার কথা ছিল। কিন্তু এই অভ্যুত্থানের ফলে প্রত্যাবাসন প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক লাইলুফার ইয়াসমিন মনে করেন, মিয়ানমারের ক্ষমতায় যারাই থাকুক না কেন তাদের সাথে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে। ক্ষমতায় সূচি আছে নাকি মিলিটারি, সেটার চাইতে জরুরি হলো কারা এই আলোচনা এগিয়ে নিতে চায়। এই অভ্যুত্থান মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের উচিত হবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা। এছাড়া রোহিঙ্গার প্রত্যাবাসনের সাথে আন্তর্জাতিক মহল সম্পৃক্ত থাকায় তাদের থেকেও চাপ থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে এই সেনা অভ্যুত্থান হওয়ার ইতিমধ্যে পশ্চিম বিশ্ব নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আমিনা মহসিন মনে করেন, বাংলাদেশের উচিত হবে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর তারা যে চাপ প্রয়োগ করে আসছিল সেটাই যেন অব্যাহত রাখে। বিশ্লেষকদের মতে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর দমন নিপীড়নের ঘটনায় সুচির নীরব ভূমিকা এটাই প্রমাণ করে যে তিনি ভোটে নির্বাচিত হলেও সেনার ভিতর থেকে বেরোতে পারেননি। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে 2 দেশের সরকারের মধ্যে আলোচনা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষের সাথে নয়। তাই মিয়ানমারের এই পরিস্থিতিতেও প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। রোহিঙ্গাদের তার নিজ দেশে স্বেচ্ছায় নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার তৎপর বলে তিনি জানান। ইতিহাসের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, এর আগেও এই সেনা সরকার অধীনেই প্রত্যাবাসন সম্ভব হয়েছিল। কাজে এই প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে, সেটা কিছু সময়ের জন্য পিছিয়ে গেলেও আটকে যাবে না। রোহিঙ্গাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকার যে অঙ্গীকার করেছে সেটা সেনা সরকার নিশ্চিত করলে প্রত্যাবাসন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। সুপ্রিয় ভিউয়ার্স, মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সান সুচির পতন ও সেনাবাহিনীর ক্ষমতা দখলে বেশ খুশি মনে হচ্ছে বাংলাদেশকে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বিশ্বাস, মিয়ানমার সেনা সরকারের আমলে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে। তার সাথে আপনিও একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে লিখুন ইয়েস, আর মন্ত্রীর সাথে আপনি সহমত না হলে ও সেনাবাহিনীর ক্ষমতা দখলের মাধ্যমে রোহিঙ্গাদের দেশে ফেরানো আরও কঠিন ও জটিল হয়েছে মনে করলে নো লিখে জানিয়ে দিন আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। মিয়ানমারের আলোচিত এই বিষয়ে সবশেষ সকল আপডেট সহ নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি লাইক দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।